আর এইভাবেই ক্ষমতা দখল করলো এমন এক ব্যক্তি যার কোনোদিনই জনগণের প্রতি কোনো দয়া মায়া ভালোবাসা কোনো কিছুই ছিল না। ক্ষুদ্র ঋণ দিয়ে মোটা অঙ্কের সুদ দিয়ে টাকা নিয়ে সেই টাকা দিয়ে বিলাসিতা এবং বিদেশে পাচার এবং কাজ করা, এটাই ছিল তার কাজ। তার এই ভূমিকাটা আমরা তখন বুঝতে পারিনি। আমরা মনে করতাম দরিদ্রকে সাহায্য করে না জানি কত বড় মহৎ কাজ। সেজন্য অনেক সহযোগিতা তাকে আমি করেছি। বাংলাদেশ সেই গ্রামীণ ব্যাংক, যেটা এটা সরকারি ব্যাংক, এই ব্যাংকের টাকা যে সরিয়ে রেখেছিল তা জানতাম না। কিন্তু টাকা নেই, ক্ষুদ্র ঋণ দিতে পারে না। 98 বন্যার পরে আমার কাছে যখন হাত পাতলো 400 কোটি টাকা দিয়ে ব্যাংকটা ঠিকঠাক করে তৈরি করে দিলাম। ওই ব্যাংক পরিচালনার জন্য একটা টেলিফোন ব্যবসা, গ্রামীণ ফোনের ব্যবসা, সেই ব্যবসাটাও তাকে দেওয়া হলো। কিন্তু এ দিয়ে আমার জনগণের কোনো উপকার হয়নি, বরং তার উপকার হয়েছে। কারণ এই দুটো প্রতিষ্ঠানের সমস্ত টাকা মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে যেয়ে সে যেখানে সেখানে অর্থ সম্পদ বিনিয়োগ করে বেরিয়েছে, নিজের ভাগ্যটা গড়ে তুলেছে। এরপর তার ক্ষমতার লোভ দেখা দিল। আর তার এই ক্ষমতার লোভের আগুনে আজকে বাংলাদেশ জ্বলছে। কত মায়ের কোল খালি হচ্ছে, কত সন্তান পিতৃহারা হচ্ছে। একটা মডেল সারা বিশ্বের কাছে, উন্নয়নী বিশ্ব। আজকে সে বাংলাদেশ জঙ্গি দেশ। কারণ আমরা দেখতে পাচ্ছি যে মানে জঙ্গিদের ব্যবহার করা, জঙ্গিদের নিয়ে চলা এবং জঙ্গিদের দিয়েই কিন্তু ক্ষমতায় আসা, এই দেশটাকে একেবারে জঙ্গি দেশ করে দেওয়া হচ্ছে। আর যেভাবে আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হত্যা করা, বীভৎস হত্যাকাণ্ড চালানো হলো, যা ভাষায় বর্ণনা করা যায় না। এটি হচ্ছে সবচেয়ে দুঃখজনক আমাদের জন্য। যেখানে বাংলাদেশকে আমি একটা শান্তি দেশে উন্নীত করেছিলাম, আজকে সেই বাংলাদেশ জঙ্গিদের দেশ। তার উপর শিক্ষকদের অপমান করা আর হত্যাকাণ্ড। আওয়ামী লীগ, পুলিশ, আইনজীবী, আমাদের এমনকি সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, মানে এমন কেউ নেই আনসার, প্রত্যেকের উপর হামলা, হত্যা এবং সেই সাথে ঘর বাড়ি জ্বালানো, পোড়ানো, ছারখার করা। বিএনপি, জামাত, তারপরে টেলিভিশনে যে যার মতো টক শো, সব কথা বলতে পারে, পূর্ণাঙ্গ স্বাধীনতা ভোগ করেছে, তারপরেও নাকি কথা বলতে পারতো না। আর এখন কোনো ধর্ষণ হচ্ছে, একটার পর একটা ধর্ষণ, কোনো নিউজ দেওয়া যাবে না। খুন হচ্ছে, নিউজ দেওয়া যাবে না। ডাকাতি হচ্ছে, নিউজ দেওয়া যাবে না। কোনো খবর পরিবেশন করা যাবে না। সমস্ত খবর বন্ধ করে দিয়ে, আর কেউ খবর দিলে বাড়ি সে টেলিভিশন পড়াবে, পত্রিকা পড়াবে, মারবে, খুন করবে, এই হুমকি। আজকে যারা শহীদ পরিবার এখানে এসছে তাদের প্রতি আমি আমার সমবেদনা জানাই। এটুকু বলবো যে আমি তো আমার বাবা, মা, ভাই একদিনে সব হারালাম, তাও আবার বিদেশের মাটিতে। তারপর আমাদের দেশে আসতে দেওয়া হয়নি, রিফিউজি হিসেবে থাকতে হয়েছে 6টা বছর। পাসপোর্টটা পর্যন্ত রেহানার দেয়নি। কাজে আমি জানি স্বজন হারা বেদনা, আমি জানি ঘর হারা, বাড়ি হারা, স্বজন হারা জীবন কত কষ্টের হয়। যেখানে থাকি, যত দূরেই থাকি, জানি না আল্লাহ বারবার বাঁচিয়ে নিয়ে আসা আমাকে। হয়তো আল্লাহ আমাকে দিয়ে কোনো ভালো কাজ করাবেন, সেটাই। কারণ এই অন্যায় অবিচার যারা করেছে তাদের তো শাস্তি দিতেই হবে। তবে এটা আমার প্রতিজ্ঞা। আমার বাবা হত্যাকাণ্ডের সাথে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, আপনি তাদের বিচারের আওতায় আনবেন এবং কঠিনতম শাস্তির আল্লাহ, ব্যবস্থা করবেন। ইনশাল্লাহ অবশ্যই আনবো। আর কত বড় নোংরা, কত জঘন্য, কত বড় অমানুষ, সেটা একবার চিন্তা করো। এরা কোনো মানুষের জাত না। অবশ্যই এদের বিচার হবে। আর এত বড় এত পাপ আল্লাহ সইবে না। তুমিই করবে, আমি তো বলে দাও, তুমিই করবে। আমি আমি যেমন আমার ইনশাআল্লাহ। বাবা মায়ের হত্যা বিচার করেছি, সেভাবে বিচার হবে। আর ওদের চেহারা তো ইনশাআল্লাহ। ভোলার না, ও চেহারা খুঁজে বের করব, দিন জি, আসবে। জি। এটা আমার আমার আত্মবিশ্বাস। নইলে আমি বাঁচতাম না। আমাদের এবার তো টার্গেট ছিল আমাদের 2 বোনকে হত্যা করবে, কি করে বেঁচে গেলাম মাত্র কয়েক মিনিটের জন্য, মাত্র কয়েক মিনিটের জন্য। ধৈর্য ধরো।